জি 24 ঘন্টায় 5 কাহন নিয়ে আমি সব্যসাচী আপনাদের সঙ্গে। আর আজ আমি এবং উল্টো দিকে আপনারা যারা দেখছেন জি 24 ঘন্টার এই 5 কাহন, এই শো আজকে তাদের জন্য, তাদের প্রত্যেকের জন্য। কারণ আমরা রোজ বাজার করি, আমাদের রোজ চাকরি করতে হয়, মাস মাইনে সেই টাকায় সংসার চলে। আর আমরা বুঝতে পারছি হাড়ে হাড়ে যত দিন যাচ্ছে সেই সংসার চালানোটা কি কঠিন হয়ে উঠছে। আমাদের মাইনে বাড়ছে না, এক্সপেক্টেড স্যালারি বাড়ছে না, কিন্তু খরচ বাড়ছে চর চর করে। আর এই জায়গা থেকেই আজকে আলোচনা। রোজকার খরচ চালাতে হিমশিম পরিস্থিতি সাধারণ মধ্যবিত্তের, বিশেষ করে শহুরে মধ্যবিত্তের, যাদের রোজকার জীবনযাপনের খরচ অনেকটাই বেশি। খাদ্যদ্রব্যের যে মুদ্রাস্ফীতি চলে গেছে রীতিমতো ডাবল ডিজিটে। আর এই ডাবল ডিজিট খাদ্যদ্রব্যের মুদ্রাস্ফীতির দাম চড়চড়িয়ে বাড়ছে, এবং সেই জায়গা থেকে টাকা জমানো তাতেও কাটছাট করতে হয়েছে আমাদের। খরচ কমাচ্ছে শহুরে মধ্যবিত্তরা, এমনই তথ্য সামনে এসেছে। কোন পথে মধ্যবিত্তের ভবিষ্যৎ, এই নিয়ে আলোচনা করব আজকে 5 কাহনে। এবং আমরা খুঁজে দেখার চেষ্টা করব ঠিক কী কারণে এই পরিস্থিতি থেকে মুক্তি পাওয়ার আদৌ কি উপায়, সমস্তটাই খতিয়ে দেখব আমরা। স্টুডিও যারা রয়েছেন একটু আপনাদের সঙ্গে আলাপ করিয়ে দেবো। আমাদের সঙ্গে তৃণমূল সমর্থক সুদীপ মুখার্জি থাকবেন, আমাদের সঙ্গে জয় মল্লিক বিজেপির রয়েছেন চন্দন চ্যাটার্জি সিপিএম এর, সুস্মিতা বিশ্বাস কংগ্রেসের রয়েছেন আমাদের সঙ্গে। তবে আমরা শুরুতে যাব বাজার বিশেষজ্ঞ প্রবীর সরকারের কাছে। তবে তার আগে একবার আপনাদের দেখি একটু প্রতিবেদন জানিয়ে দেবো, যেখানে আমরা জানি যে খরচ কমাচ্ছে শহরে মধ্যবিত্তরা, এবং তার জেরে উদ্বেগে পড়েছে একাধিক বহুজাতিক বাণিজ্য সংস্থা। তাদের সমীক্ষা থেকে অন্তত জানা যাচ্ছে যেসব শহুরে মধ্যবিত্ত, যাদের কেনাকাটার ওপরে অন্তত ওই সমস্ত সংস্থার ব্যবসার 60 থেকে 65% চলে, সেই বিষয়টা, সেই সংখ্যাটা হুড়মুড়িয়ে কমছে গত 3-4 মাসে। সমস্যাটা কোথায়, কোন পথে মধ্যবিত্তের ভবিষ্যৎ? আয় কমছে ব্যয়। শহুরে মধ্যবিত্তর খরচের লাগামে চিন্তায় বাণিজ্যিক সংস্থাগুলি। সূত্রের খবর, খুচরো ভোগ্যপণ্যের ব্যবসায় মন্দা দেখা দিচ্ছে। অন্তত 2.3% কমেছে গাড়ি বিক্রি, ছোট বাড়ি বিক্রির গতি স্লথ। একাধিক বাণিজ্যিক সংস্থার সমীক্ষা বলছে উড়ানের টিকিট বিক্রি কমেছে। গত বেশ কয়েক মাস ধরে মধ্যবিত্তের ক্রয় ক্ষমতা কমছে হু হু করে। বিভিন্ন ভোগ্যপণ্য সংস্থার বিক্রি বাটায় যেমন ভাটার দাম, তেমনি খুচরো বাজারে মূল্য বৃদ্ধি, সবজির দাম বৃদ্ধিতে খরচ কমাচ্ছে শহরে মধ্যবিত্তরা। গ্রাম আর শহরতলিতে বিক্রি বাড়লেও উল্টোটা হয়েছে মেট্রো শহুরে মধ্যবিত্তর ক্ষেত্রে। অথচ এই মেট্রো শহুরে মধ্যবিত্তের ওপরেই অন্তত 60 থেকে 65% ব্যবসা নির্ভর করে। তারই বেহাল দশা। উৎসবেও বিক্রিবাটা সেরকম হয়নি বলে অনেকের দাবি। হিসেব বলছে খুচরো বাজারে মুদ্রাস্ফীতি ছুঁয়েছে 6.21%। খাদ্যদ্রব্যে মুদ্রাস্ফীতি 10.87%। সবজি থেকে মাছ, মাংস দাম বেড়েছে সবকিছু। কোভিডের পরে মূলত শহরাঞ্চলের চাহিদায় ভর করে ঘুরে দাঁড়িয়েছিল দেশের অর্থনীতি। এখন ছবিটা উল্টে গিয়েছে। গ্রাম এবং শহরতলিতে বিক্রিবাটা কিছুটা বাড়লেও কমেছে মেট্রো শহরে। সূত্রের খবর, বাজারে যা দাম বেড়েছে তার তুলনায় মাইনে বাড়ার হার মাত্র 2%। গত 10 বছরে যা ছিল গড়ে 4.4%। ফলে খরচ বাড়লেও আয় সেভাবে বাড়েনি। সঞ্চয় কমতে তলানিতে বাধ্য হয়ে খরচেও কাটছাট। একাধিক বাণিজ্যিক সংস্থার ব্যবসাও কমেছে বলে জানানো হয়েছে। আরবিআইয়ের তরফে জানানো হয়েছে সামনের অর্থবর্ষে অন্তত 7.2% আর্থিক বৃদ্ধির সম্ভাবনা। সিটি বা আইডিএফসি ফার্স্ট ব্যাংকের মতো সংস্থারা অবশ্য এই দাবি নিয়ে আশঙ্কা প্রকাশ করেছে। এই যদি চলতে থাকে তাহলে তাদের মত অর্থনীতিতে বড় সড় ধাক্কা খাওয়ার সম্ভাবনা। সূত্রের খবর, মধ্যবিত্ত চাহিদার এই গোত্তা খাওয়ায় চিন্তা বেড়েছে সরকারেরও। সে কারণেই পরের বাজেটে ফোকাস হতে পারে একেবারে মধ্যবিত্তরাই। কর ব্যবস্থার পরিবর্তন থেকে কর্মসংস্থান, সব বিষয়গুলি নিয়েই নতুন করে ভাবনা চিন্তা চলছে বলে খবর। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। আমি সরাসরি প্রবীর বাবুর কাছে আসবো শুরুতে। প্রবীর সরকার রয়েছেন বাজার বিশেষজ্ঞ আমাদের সঙ্গে। প্রবীর বাবু, শোনা যাচ্ছে আমার কথা? না, বোধহয় ফোন কেটে গেছে। আমি আসবো প্রবীর বাবু, আসবো পরে। আমি শুরুতে তাহলে জয়দার কাছে আসি। জয়দা, যেখানে সরকার শুরু থেকে একটা ন্যারেটিভ সেট করেছিল যে কংগ্রেস মধ্যবিত্ত বিরোধী
এই সরকার মধ্যবিত্তের কথা ভাবে, যেটা আর কোনো সরকার কখনো ভাবেনি। অথচ প্রত্যেক বাজেটে একই অভিযোগ, মধ্যবিত্তের কথা ভাবছে না। আর আজকে গিয়ে এই জায়গায়, এবং এই স্ট্যাটিস্টিক্স কিন্তু আমি বলছি এটা কোনো সংবাদ সংস্থার নয়, নির্দিষ্ট কিছু বহুজাতিক সংস্থা তাদের ব্যবসায়িক ভিত্তিতে তার উপরে ভিত্তি করে তারা বুঝেছে যে যেসব ভোগ্যপণ্য যারা শহুরে মানুষ কেনে সেটা তারা কেনাকাটা কমিয়ে দিচ্ছে এবং কমাচ্ছে মারাত্মক হারে। না, ঠিক যেরকম তুমি বললে সেইভাবে আমিও বলি বেশ কিছু একদম জেনুইন ইনফরমেশন। সেটা হচ্ছে 3.8%, 3.8% পপুলেশন তারা ইনক্রিজ করেছে 10 লাখ থেকে 20 লাখের রোজগারের, মানে ইনকাম যে স্ল্যাব সেখানে। 1.5%, 1.5% পপুলেশন হয়েছে 20 লক্ষ থেকে 50 লক্ষ অবধি গেছে। 0.2% পপুলেশন গেছে, সেটা হচ্ছে 50 lakhs থেকে 1 crore, এবং 0.02% অ্যাবাভ 1 crore। আমি ওই লেভেলেই যাইনি এখনো। এবারে বিষয় হচ্ছে যে আমার ধারণা যারা দেখছেন জি24 ঘন্টা দর্শক তারাও অত লেভেলে ওই আয়ের রোজগারে পৌঁছাতে পারেনি। ঠিক যে জায়গা থেকে তুমি শুরু করেছিলে সেটা হচ্ছে মধ্যবিত্ত। একটা জিনিস আমরা ভুলে যাচ্ছি, সেটা যে ইকোনমিক্সের পিরামিডটা একটু যদি দেখে নিই, কোটিপতিরা উপরে, খুব সামান্য, তারপরে মিডিয়াম, মিডল ক্লাস, মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, তারপর একদম প্রান্তিক মানুষ। আমরা কেন এই প্রান্তিক মানুষদের নিয়ে কথা বলি না, আলোচনা করি না? প্রান্তিক মানুষদের নিয়েই তো বেশিরভাগ আলোচনা হয়। এক্স্যাক্টলি, সেই জায়গায় যদি যাই তাহলে একদম আমাদের পশ্চিমবঙ্গের মধ্যবিত্তের আক্ষেপটা এখানে প্রান্তিক মানুষদের নিয়ে চর্চা হয়। প্রান্তিক মানুষের জন্য একাধিক প্রকল্প, যারা সুপার রিচ তারা তাদের মতন করছে, আর মধ্যবিত্তের জন্য ক্যাচ কলা। রাইট, ঠিক এই মধ্যবিত্ত জায়গাটাই, এই মধ্যবিত্ত শব্দটাই আমার একটু আপত্তি আছে। কারণ আমরা মধ্যবিত্ততে আমরা কিন্তু পশ্চিমবঙ্গের প্রান্তিক মানুষ যার বাড়ির ছাদ হচ্ছে খড়ের এবং তার বাড়ির যে দেওয়ালটা সেটা মাটির, তাকে আমরা মধ্যবিত্তর মধ্যে কাউন্ট করি না। এটা কিন্তু বুঝতে হবে। যখন সেই প্রান্তিক মানুষের কাছে আমার, তোমার এবং জি24 ঘন্টায় বসে যারা দর্শক আছে তার করের টাকা, সেই করের টাকাটা যখন যাচ্ছে তার বাড়ির ছাদটা হবে বলে, তার বাড়ির দেওয়ালটা তৈরি হবে বলে, সেইটা যখন একটা অন্য দলের কাছে চলে যায়, নেতার কাছে চলে যায়, নেতার পকেটে চলে যায়, সেই ব্যক্তি যখন জানে যে আমি এই টাকাটা পেতাম আমার ঘরটা বানানোর জন্য, সেই টাকাটা জমিয়ে রেখেছিল হয়তো সে একটা ব্যবসা করবে বলে, ছোট একটা দোকান খুলবে বলে, সেই জায়গাটা যখন সাইফন হয়ে যায়, সেই টাকাটা যখন সাইফন হয়ে যায়, তোমার মনে হয় না সেটা একটা বড় হিট করছে? মানে জয়দা, তুমি বলতে চাইছো যে মানে গ্রামাঞ্চলে কর্মসংস্থান বা তাদের কাজের জায়গায় ফিরিয়ে আনারটা পরের বিষয়ে, আগে মধ্যবিত্ত উচ্চবিত্তর করের টাকায় কিভাবে প্রকল্প দেব, তাদেরকে পাইয়ে দেবো, এই বিষয়ে ফোকাস করা উচিত। পাইয়ে যদি না দিই, তাদের সেই জানানোর সাপোর্টটা যদি না দিই। পাইয়ে দেওয়া নিয়ে তোমরাই একসময় সুর চড়িয়েছিলে না, খয়রাতি রাজনীতি নিয়ে নরেন্দ্র মোদী সুর চড়িয়েছিলেন। এটা পিওর সাবজেক্টিভ ব্যাপার। সেটা হচ্ছে আমি আজকে একটা গরিব মানুষ যদি ভেবে রাখি আমি আজকে ফুচকার দোকান দেবো কালকে, সেই টাকাটা আমি যদি দেখলাম যে আমার ঘর বানাতে চলে যাচ্ছে, যেটা আমার সরকারের দেওয়ার কথা ছিল, ফুচকাটা তো খেতেও হবে, ফুচকাটা তো খেতেও হবে, কারা খাবে? আজকে যদি ওই ফুচকা যখন ব্যক্তিটা সে বেচতে যাবে না, তখন খাওয়ার লোকও আসবে। কারণ পুরো সোসাইটিটা যদি এই সেম প্যারালাল ভাবে উইদাউট করাপশন চলে, তা সেই মানুষগুলোর হাতেও পয়সা আসবে যারা ক্রেতা। হ্যাঁ, কিন্তু আমার যদি আয় ব্যয়ের ভারসাম্য থাকে তবেই আমি গিয়ে অন্তত 20 টাকার ফুচকা খাবো, নয়তো আমি দুটো ফুচকাকে চলে আসবো। সমস্যাটা হয়ে যাচ্ছে এই জায়গায়। আমি এই জায়গা থেকে একটু প্রবীর বাবুর কাছে গোটা বিষয়টা বুঝে নেওয়ার চেষ্টা করবো। এই যে বলা হচ্ছে নির্দিষ্ট ক্যাটেগরিক্যালি বলা হচ্ছে যে শহুরে মধ্যবিত্ত যাদের আয়ের ওপরে এই যে ভোগ্যপণ্যের যে বাজার অন্তত 60 থেকে 65% নির্ভর করে, তাদের হুড়মুড়িয়ে খরচটা কমে যাচ্ছে। আমি এই যে স্পেসিফিকেশনটা করা হচ্ছে, এই গোটা বিষয়টা একটু আপনার কাছে সর্বভাবে বুঝতে চাই। আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, পাচ্ছি বলুন। ওকে, প্রথম কথা যেটা শুরু করি, যেটা আমাদের এই লেটেস্ট যে কনজিউমার প্রাইস ইন্ডেক্স ডেটা এলো, সেটা বিগত জুন জুলাই যেটা কুল ডাউন হয়েছিল, তারপরে সেপ্টেম্বরে 5.8, এবার এলো 6.2%। তো এইটা একটু ড্রডাউন করা দরকার। এটা বেসিক্যালি কেন হলো? এটা আমাদের যে কনজিউমার প্রাইস ইন্ডেক্সের যে বিভিন্ন কনস্টিটিউয়েন্ট আছে, তার মধ্যে 50%, ক্লোজ টু 50% হচ্ছে ফুড আর্টিকেল। এই ফুড আর্টিকেলের মধ্যে আমাদের ভেজিটেবলস, সেইটা 35 থেকে 42% একটা ওয়েটেজে বেড়ে গেল। তেমনি অয়েল প্রোডাক্টস, অয়েল অ্যান্ড ফ্যাটস, ওইটা 3 পার্সেন্টেজ পয়েন্ট বাড়লো। এবার এই যে ফুডের মধ্যে, ভেজিটেবলসের মধ্যে এবার যে আলু আর পেঁয়াজ, এগুলো বেড়েছে 78%, আর নিয়ারলি 40% পেঁয়াজের ক্ষেত্রে, 55 to 75, 80 আমরা যারা চাই আমরা সেটা জানি। এবারে আরবিআই এর যে ফ্রেম, যে কমফোর্ট জোন, যেটা 4 ± 2, তো
জুন জুলাইয়ের যে ডেটা ছিল জুলাই আগস্টের 3.5-এর কাছাকাছি, তো আমরা সেটা গভর্নমেন্ট বা আমরা সেটা আশা করেছিলাম ওটা নিচের দিকে গেলে আরবিআই এর রেপো রেট কাটের খানিকটা সুবিধা হবে। বাট অন দ্য কন্ট্রারি, বিপরীতভাবে যেটা দেখলাম, সেপ্টেম্বর এবং অক্টোবরের ডেটা কিন্তু যথেষ্ট এলিভেটেড এবং 6%-এর উপরে লেটেস্ট যে ফিগার, যেটা আরবিআই কমফোর্ট জোনের বাইরে। তো আমরা রিসেন্টলি যেটা দেখেছি, আমেরিকায় মিস্টার ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরে এবং তার আগে থেকে গত মাস আর এই মাস দুটো ফেড মিটিংয়ে ওখানে কিন্তু 50 আর 75 বেসিস পয়েন্ট সুদ কাটা হয়েছে। আমাদের এখানে যেটা আমরা এক্সপেক্ট করছিলাম যে কাটা হবে, কিন্তু লেটেস্ট যে ফিগারটা এলো তাতে আরবিআই ডিসেম্বরের 8 তারিখে আমার ব্যক্তিগতভাবে মনে হয় এই সাহসটা দেখাবেন না, সুতরাং সেই ফেব্রুয়ারি পর্যন্ত আমাদের ওয়েট করতে হবে। এটা হলো আপনার ফুড ইনফ্লেশনের ব্যাপার। এবার রইল বাকি মধ্যবিত্তের যে ব্যাপারটা, সেই মধ্যবিত্তের ব্যাপারটা বলতে গেলে একটা জিনিস যেটা বলতে হয় যে আমরা মধ্যবিত্তরা বেসিক্যালি স্যালারিড ক্লাস, আর ইন্ডিয়া হচ্ছে একটা কনজামশন বেসড ইকোনমি। তো এই স্যালারি ক্লাসের যেটা বললেন 60-63% কনজামশন, তার উপর ইকোনমিটা অনেকটাই ডিপেন্ডেন্ট। তা কি হচ্ছে, যখন স্যালারিটা আপনি পাচ্ছেন, আপনি আপনার ডাইরেক্ট ট্যাক্সেশনে ফাইলে আপনি ট্যাক্স দিচ্ছেন, তেমনি আপনার যখন প্রোডাক্ট কিনতে যাচ্ছেন সেখানে কিন্তু ইনডাইরেক্ট ট্যাক্সেশন আপনি জিএসটি দিয়ে কিনছেন, দুদিকে ডবল সোর্ট। এই গেল একটা জিনিস। সেকেন্ডলি, আমাদের যে আনএমপ্লয়মেন্ট যে রেট, এটা নিয়ে অনেক যুক্তিতর্ক হয়, পিএফ এত অ্যাকাউন্ট খুললো, এই খুললো। এখানে একটা জিনিস লক্ষ্য করবেন, বিগত কয়েক বছর ধরে ভারত কিন্তু পৃথিবীর সব থেকে বেশি জিডিপি গ্রোথের কান্ট্রি, মানে as far as the GDP growth is concerned, India is the fastest growing, around 8.2, 8%, 7.5 এবছরে আমাদের প্রজেকশন রিজার্ভ ব্যাংকের 7.2, ওয়ার্ল্ড ব্যাংক IMF 7 বলেছে। এবারে যদি আমার জিডিপি যদি গ্রোথ 7.5% হয়, তাহলে এনএসএস এর যে ডেটা, তাতে কনজাম্পশন গ্রোথ হচ্ছে 3.5%, বাট জিডিপি গ্রোথ হচ্ছে 7%। তাহলে কি আমার নিশ্চয়ই সেভিংসটা বাড়া উচিত? কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে জানাবো, আরবিআই এর ডেটাই বলছে 2020-21, 21-22 আর 22-23 টোটাল জিডিপির আমাদের যে জাতীয় যে সেভিংস ছিল 22%, 20% এবং এটা লেটেস্ট 18%-এ নেমে এসছে। ব্যক্তিগতভাবে আমার যা মনে হয়, এই বছর সেই জাতীয় সম্পদ যেটা ন্যাশনাল সেভিংস অফ দ্য জিডিপি, দ্যাট পার্সেন্টেজ অলসো উইল কাম ডাউন দিস। আচ্ছা, এবারে যদি আপনার জাতীয় সম্পদ মানে সঞ্চয় কমে গেল, মিডল ক্লাস একদিকে ট্যাক্স আর একদিকে ট্যাক্স, ফুড ইনফ্লেশন বেড়ে যাচ্ছে, তাহলে সে বাজেটটা কি করে ম্যানেজ করবে? এটা হচ্ছে একটা চিন্তার ব্যাপার। আমি প্রবীরবাবু এই জায়গাতে আরো আস্তে আস্তে আমি আসবো, আস্তে আস্তে আমি ঢুকবো এই বিষয়টা। আমি একটু সুদীপদার কাছে যাই। এই যে কয়েকদিন আগে একেবারে লাগাম ছাড়া বাজারের দাম, এবং এখনো পর্যন্ত কিন্তু সম্পূর্ণভাবে সেটা নিয়ন্ত্রণে আসেনি, বাজারে গেলেই ছ্যাঁকা। কদিন আগে বিজেপির রাজ্য নেতারাও পর্যন্ত বলেছিলেন যে দাম না কমলে রাস্তায় নামতে বাধ্য হবেন তারা। তারপরে দাম কিছুটা নাগালে এলো, আবার কিন্তু বাজার একটা জায়গায় স্টেগনেন্ট হয়ে আছে। এবারে সব তো কেন্দ্রের ঘাড়ে ফেলে দিলে হবে না। হ্যাঁ, ডেফিনেটলি কেন্দ্রের ঘাড়ে এখানে ফেলার কথা আসছে না কেন? পশ্চিমবঙ্গ রাজ্যটি কেন্দ্রের বাইরে নয়, কেন্দ্রের বাইরে ভারতবর্ষের বাইরে নয়। সুতরাং ভারতবর্ষে কোথায় কি অ্যাক্টিভিটি হচ্ছে, আজকে দিনের পর দিন কেন্দ্র সরকার যেভাবে, কেন্দ্রের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন নিজে বলেছিলেন যে উনি নিজে পেঁয়াজ খান না বলে পেঁয়াজের দাম কতটা বাড়লো না বাড়লো সেটা ওনার দেখার দরকার নেই। আজকের দিনে দাঁড়িয়ে থেকে বাজারে যারা ডেলি যায় তারা জানে পেঁয়াজ কিন্তু ডলারের দাম যেটা রয়েছে বর্তমানে 83 টাকা কি এর আশেপাশে, তার সাথে কিন্তু পেঁয়াজের দামটাও কম্পিটিশন দিচ্ছে। মানে অর্থনীতিটা এমন একটা জায়গায় এসে ঠেকছে দিনের পর দিন, সেই জায়গা থেকে কোন জায়গায় এরা নিতে যেতে চাচ্ছিলেন। কিন্তু আজকে দাঁড়িয়েও এখন অব্দি যে বাজারে প্রত্যেকটা জিনিস আপনি বলুন, যে রাজ্য যখন বাজেটটা আসলো, আমাদের বাজেট আসার পরে আমরা প্রত্যেকটা জিনিসে যখন জিএসটি ট্যাক্সটা, সেই ট্যাক্সটা কে ঠিক করে? সেই ট্যাক্সটা কিন্তু ঠিক করে কেন্দ্র সরকার। সুতরাং সাধারণ মানুষ আজকের দিনে যখন সুপার মার্কেট মুখী হয়েছে সাধারণ মানুষ, তো তখন তারা গিয়ে সেই ট্যাক্সটা ভরছে। সেই ট্যাক্সটা ভরার পরে সাধারণ মানুষের পকেট থেকে যখন দেখছে তারা টাকাটা বেশি আছে, মানুষ ধীরে ধীরে কিন্তু যাওয়া বন্ধ করে দিচ্ছে। সুতরাং কেন্দ্র থেকে যতক্ষণ দাম না কমানো হবে, রাজ্য সেটাকে মেনটেন করতে পারবে না। এখানে রাজ্যর দায়। সে তো আমি সুপার মার্কেটের কথা বললাম, মানে আমি তো অন্তত সুপার মার্কেটে গিয়ে আলু পেঁয়াজ কিনবো না, আমি যাব বাজারে। কিন্তু সেখানেও যদি হাতে ছ্যাঁকা লাগে, সেখানে যদি আমার বেগুন কিনতে সমস্যা হয়, ঢেঁড়স কিনতে সমস্যা হয়, গাজর কিনতে সমস্যা হয়, আমি ইনিশিয়ালি কাকে ধরবো? কেন্দ্রকে ধরতে যাব না রাজ্যকে ধরতে যাব? ডেফিনেটলি দেখুন, এখানে তো চাষিরা কিভাবে চাষ করছে না করছে সেটা তো দেখুন
এটা দাম রাজ্য সরকার ঠিক করে না চাষের কি যাবে, কিন্তু চাষের যা ফার্টিলাইজার থেকে শুরু করে প্রত্যেকটা যে দ্রব্য যে জিনিসগুলো রয়েছে যেগুলোতে চাষ হচ্ছে সেগুলোর দাম কিন্তু ঠিক হয়ে আসছে ওখান থেকে। সুতরাং চাষিদের যতটা কেনা পড়বে চাষিরা সেই দামে বিক্রি করবে আজকের দিনে দাঁড়িয়ে থেকে। সুতরাং এখানে রাজ্যের দায়টা আপনি দেখতে পাচ্ছেন, মানে রাজ্যের দায়টা তাহলে কোথায়, কোন জায়গায় এক্স্যাক্টলি আমি বুঝতে পারছি না। রাজ্যের এখানে কোনো কিছু করার নেই, আমি তো বলছি তো, কারণ দাম প্রত্যেকটি জিনিস কেন্দ্র ঠিক করে, সেখানে যদি রাজ্য সরকার তাহলে করে বিক্রি করে ছেড়ে দিলে দাম আরো বেড়ে যাবে। সেই জায়গাতে দাঁড়িয়ে থেকে আজকের দিনে আমাদের সরকার সুফল বাংলা স্টলগুলো তৈরি করেছে, যেখানে কিন্তু রাজ্য সরকার কম দামে জিনিসগুলো বিক্রি করছে, সাধারণ মানুষ কিন্তু সেখান থেকে অন্তত একটু সুরা পাচ্ছে। রাজ্য সরকার ভাবছে, রাজ্য সরকার প্রত্যেকটা মুহূর্তে সাধারণ মানুষের জন্য ভাবছে, যে জন্য রাজ্য সরকার ইনিশিয়েটিভ গুলো নিচ্ছে, নানা রকম নিজেদের মার্কেট বানাচ্ছে। কিন্তু সেই জায়গা থেকে সেই খুচরো মার্কেটগুলো, সেই মার্কেটগুলোতে দামটা নিয়ন্ত্রণ হচ্ছে না। তো সেখানে এটা কোনোভাবেই মানে এটা কেন্দ্র সরকার যতক্ষণ সেখান থেকে জিনিসপত্রের দামগুলো না কমাচ্ছে, দিনের পর দিন যে কোনো কৃষক আন্দোলন অবধি হয়ে গেল একখানে এত বড়, আচ্ছা দিল্লির বুকে। আচ্ছা আমি জয় আসবো, আমি একটু এই জায়গাটা নিয়েও প্রবীর বাবুর কাছে বুঝতে চাইবো সুস্পষ্টভাবে। এই যে সুদীপ যেটা দাবি করছে যে রাজ্যের খুব একটা বিষয় নয়, এটা কেন্দ্রকে দায়িত্ব নিতে হবে, আমি যদি এই রোজগারের খরচের সুস্পষ্ট ভাগ করি, রাজ্যের দায় তার মধ্যে কতটা? দেখুন, এই সিপিআই আর ডাব্লিউপিআই ইটস এ হোলসাম গেম। এখানে রাজ্য কেন্দ্র বলে না বলে একটা টোটাল ইউনিট, ইন্ডিয়া ইজ এ কান্ট্রি উই হ্যাভ টু লুক, আমাদের সেরকম ভাবেই দেখা উচিত। এবং তাতে ইম্পোর্ট ট্যারিফ, এক্সপোর্ট ট্যারিফ, আপনার এমএসপি, এগ্রিকালচারাল প্রোডাকশন, সব অনেক কিছু অঙ্গাঙ্গি ভাবে জড়িত। 2014 থেকে 2024 এই 10 বছরের মধ্যে এক্সপোর্ট গ্রোথ সেরকম কি আমরা নজর করতে পেরেছি? আমার মনে হয় ব্যক্তিগত পরিসংখ্যান দিয়েই কথা বলা যদি বলি, আমার মনে হয় সেরকম ড্রামাটিক কিছু এক্সপোর্ট এগ্রিকালচারাল গ্রোথ আমরা লক্ষ্য করতে। মানে আপনিও ইঙ্গিত করছেন যে দায়টা কেন্দ্রের অনেক বেশি? অফকোর্স, কারণ টোটাল ব্যাপারটাই দেখুন, সংবিধান সব থেকে বেশি পাওয়ার কেন্দ্রকেই দিয়েছে। আজকের এই মুহূর্তে নাসিকে আমি ফোন করেছিলাম, 45 টাকা হচ্ছে পেঁয়াজের হোলসেল রেট রাইট নাও এট 5 PM। আমি কালকে বাজারে কিনেছি 80 রুপিস। আমার খালি ছোট প্রশ্ন, আমি অফিসে জিজ্ঞেস করছিলাম যে 35 রুপিস আলফা, মানে যে ডিফারেন্স, এটা কি আনতে লেগে যাচ্ছে এত বেশি মাঝখানে লোক? মাঝখানে কিন্তু মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত এদের উপরে হিটটা কিন্তু খুব বেশি পড়ছে। আর 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 এমনি এমনি সবজি বাজার একদম স্থানীয় লোকাল যে বাজার, রোজকারের মাছ, মাংস, ডিম, প্রত্যেক কটা জায়গাতেই কিন্তু এখানে একটা স্কিউড ব্যাপার হয়ে গেছে। কিরকম ব্যাপার? লোকে এখন কৃষিমুখী হতে চাইছে না, যার ফলে ইয়াং জেনারেশন তারা এখন কৃষিকাজের দিকে যেতে চাইছে না। প্রোডাক্টিভিটি যাও বা আছে, কিন্তু তারা বেটার, মানে যেটা আমরা জন বলি, মজদুরি করে যারা মাঠে, তাদের রেট এত বেশি বেড়ে গেছে, যার ফলে তারা অল্প পয়সায় জিনিস দিতে পারছে না। সেখানে কিন্তু আবার একটা সরকারের একটা ইন্টারভেনশনের ব্যাপার থেকেই যায়। আর তার থেকে বড় জিনিস যেটা এখানে অবশ্যই একটা জিনিস একটু গৌর করবেন সবাই, এটা হচ্ছে দেখুন 140 কোটি লোক লিখতে দিলেও আমরা একবারে হয়তো অনেকে লিখতে পারবো না। 140 crores, হাউ মেনি জিরোস? সেই রকম একটা বিশাল দেশে আপনি যদি পোস্ট কোভিড আর প্রি কোভিড এর ডেটাগুলো ভালো করে দেখেন, অক্সফার্মের রিপোর্ট দেখেন, প্যারিসের রিসার্চ ইকোনমিস্টদের রিপোর্ট দেখেন, আচ্ছা আমি প্রবীর আসবো। আমি এরপর অবশ্যই চন্দন এবং সুস্মিতাদির কাছে আসার যে বিষয়টা, এতক্ষণ পর্যন্ত মোটামুটি আলোচনায় চন্দন এবং সুস্মিতাদির যে বিষয়টা উঠে এলো, মোটামুটি কেন্দ্রের অনেকটা দায় থেকে যাচ্ছে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের অবশ্যই জানার, কেন্দ্র রাজ্য চর্চা তর্জা তো তোমরা করবে, সুরাহাটা কি হবে সেটাই খোঁজা আমাদের মূল উদ্দেশ্য। একটা বিরতির পর আসছি, সঙ্গে থাকুন। আমি খুব সংক্ষেপে সুস্মিতাদির কাছে আসবো। সুস্মিতা, একটু আগে হেডলাইন্স পড়ছিলাম, হাওড়া স্টেশন থেকে প্রচুর সোনা দানা টাকা পয়সা উদ্ধার, এখানে ইডি রেড হয়, বান্ডিল বান্ডিল টাকা হয়, এবং আমরা দেখো আলোচনা করছি সেই আলু পটল ঝিঙে মূলে, মানে সাধারণ মধ্যবিত্তের অবস্থা সব দিক থেকে চাপে। টাকা উদ্ধার হচ্ছে চোখের সামনে, আর আমরা টাকা বাঁচাতে, টাকা খরচ করবো কীভাবে তাই নিয়ে হিমশিম খাচ্ছি। ব্যাপারটা হচ্ছে ওই যে আমরা বলছিলাম যে সকালবেলা আমরা বাজারে যাই, বাজারে মানে কত টাকা নিয়ে যাব এবং বাজার কি করব, এবং বাজারে গিয়ে কনফিউজড হয়ে যাই এই টাকার মধ্যে বাজারটা করব কি করে। আমাদের মতো মধ্যবিত্তদের এটাই আলোচনার বিষয়। এবং তোমরা এখানে কারি কারি টাকা দেখাচ্ছ, এদিকে পার্থ চ্যাটার্জির বান্ধবীর বাড়ির খাটের তলা থেকে কোটি কোটি টাকা উদ্ধার হচ্ছে, টাকা গোনার মেশিন আসছে, মানে যেটা আমাদের মধ্যবিত্তের স্বপ্নের বাইরে।
আজকে এই যে জায়গাটা, ওই যে আমরা বারংবার বলে আসছি না, তখন বলবে এই যে এখনই জয় বসে আছে, জয় বলবে ওই তো কংগ্রেসীদের একই কথা ঘুরে ফিরে। আমরা বারংবার বলে আসছি ভারতবর্ষের 70% টাকা আজকে 1% মানুষের হাতে চলে গেছে, 90% ওয়েলথ 1% মানুষের কাছে পৌঁছে যাচ্ছে। এই যে কিন্তু জয় যে বললো সার্বিকভাবে স্ল্যাব বেড়েছে, আয় বেড়েছে, ইনকাম বেড়েছে, সার্বিকভাবে ইনকাম বেড়েছে। আজকে ইনকামের আজকে আমরা রেট দেখতে পাচ্ছি 2% মানুষের মায়না বাড়ছে। 2% আজকে বলো তো তুমি আমাকে, সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি কজন করে, কজন স্টেট গভর্নমেন্টের চাকরি করে, আর যারা যারা প্রাইভেট সেক্টরে চাকরি করে এবং যারা দিন আনে দিন খায় দিন মজুরি, তারা আজকে কিভাবে কোন পর্যায়ে দাঁড়িয়ে আছে। আজকে আমাদের মতো মধ্যবিত্তরা আমরা কোন জায়গায় দাঁড়িয়ে আছি? আমরা তো প্রাইভেট সেক্টরে কাজ করি, আমাদের প্রাইভেট সেক্টরে ক টাকা মাইনে বাড়ছে আমাদের। আজকে যদি তুমি তার স্ল্যাবটা দেখো, আজকে 2% মাইনে বাড়ছে। আজকে এই 2% মাইনের সাথে আমাদের বাজার দরের কোনো রকম কোনো মানে একটা সামঞ্জস্যই নেই। আমি এই জায়গাটাতেই আসবো। আমি আর একটা বিরতির পর চন্দনদার কাছে আসবো, যে প্রশ্নটা রাখবো। চন্দনদা, নরেন্দ্র মোদীর আমলে ভারতবর্ষের সার্বিক জিডিপি গ্রোথ, একটা গোটা বিশ্বজুড়ে চর্চা তো হয়, এটা তুমি অস্বীকার করতে পারবে না। সেই চর্চার মাহলে যখন মধ্যবিত্তের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে, তখন তাহলে ফাঁকটা কোন জায়গায় বলে তোমার মনে হয়? আসবো একটা বিরতির পর, সঙ্গে থাকো। আমি চন্দনদার কাছে সরাসরি আসবো। চন্দনদা, একটু সহজভাবে বলো প্লিজ, একেবারে ফাঁক ফোকরটা তোমার কোথায় গিয়ে মনে হচ্ছে রয়েছে? সেই ফাঁক ফোকরটা আদৌ ভরাট হবে, নাকি এই যেটা অনেকে অভিযোগ করে থাকেন যে আর্থিক বৈষম্য নাকি বাড়ছে, সেটা আরও বাড়তেই থাকবে বলে মনে হয়? না, আমি খুব সহজ কথায় বলবো বলেই ভেবেছিলাম, কিন্তু কথাটি অত সোজা না। যাই হোক না কেন, কুমির রচনার মধ্যে তো আমাদের দেশে সেই তৃণমূল বিজেপিতে পড়ে যায়। ফলে এটা তো সত্যি, আমি এটা কখনো বলবো বলে আসিনি যে আজকে দিন কোথায় গেল। আমি বলবো বলে আসিনি যে হাতে থালা নিয়ে মুখ্যমন্ত্রীকে দেখেছিলাম হাঁটছেন রাস্তায়, দাম বাড়লে খাবো কি। আমি এটা নিয়ে আলোচনা করতে আসিনি, কিন্তু আমি এটা তো বলবো যে দেখো, কৃষি বিল পাস হয়ে গেল, কিন্তু এমএসপির বিল দেশে আজ পর্যন্ত আসেনি। মিনিমাম সাপোর্ট প্রাইস, যেটা থেকে কৃষকরা নিশ্চিন্ত হন যে আমি উৎপাদন করলে এই দামটা ফেরত পাবো, সেটা আজ পর্যন্ত দেশে আসেনি। আবার এটাও তো ঠিক যে গতকালকের খবরের কাগজে দেখলাম 2 পয়সা ভর্তুকি দিয়ে ধান কিনবে। আচ্ছা চন্দন, আমি এখানে একটু আটকাই। এখানে যে এমএসপির কথা তুমি বললে, যে কৃষি বিল নিয়ে বিতর্ক হয়েছিল, সেখানে যখন সরকার এমএসপি নিয়ে দাবি উঠেছিল, সরকার যখন এমএসপি নিয়ে একটা সমঝোতায় আসতে রাজি হলো, তারপরেও আরও 4টে দাবি উঠলো, তারপরে চাপে পড়ে সেই কৃষি বিল খারিজ করে দিল। একেবারেই না, সরকার কথা দিয়েছিল পার্লামেন্টে দাঁড়িয়ে যে আমরা কৃষক, আপনারা উইথড্র করে নিয়ে আন্দোলনকে আমরা মিনিমাম সাপোর্ট প্রাইস কৃষকদের জন্য বিল আনবো। তারপরে পার্লামেন্টে সেই বিল আনেনি। আমার একটা প্রশ্ন, কৃষি বিল সরকার উইথড্র করলো, আমার কথা হচ্ছে কৃষকদের সার্বিক উন্নয়নে বা এই দেশের সমস্যা আছে চন্দনদা, সরকার, যে কোনো সরকার, সে কংগ্রেস হোক, বিজেপি হোক, তৃণমূল হোক, কোনো কিছু সামনে আনলে তার বিকল্প আমরা কম দেখি, বিরোধিতা বেশি দেখি। না, বিকল্প কোথায়? বিকল্পের কথাটাই বলছি, আমি বিকল্পের কথাটা বলছি। বিকল্পটা হচ্ছে যে একদিকে যেমন এই মুহূর্তে খাদ্যপণ্যের দাম বেড়েছে 32% মতো, খুচরো বাজারে মূল্যবৃদ্ধি ঘটেছে 5.5% আপ টু সেপ্টেম্বর, জানুয়ারি থেকে সেপ্টেম্বর, এই 9 মাসে। যেখানে রিজার্ভ ব্যাংকের একটা কথা আছে সহ্য শক্তি, সেটা হচ্ছে 4%। মানে অলরেডি কিন্তু আমাদের সাধারণ মধ্যবিত্ত নিম্নবিত্ত মানুষ সহ্য শক্তির ওপর দিয়ে বন্যার জল বয়ে যাচ্ছে, 1.5% বেশি। এবার হচ্ছে যে সরকার যদি পণ্যের দাম নিয়ন্ত্রণ নাও করতে পারে, সরকার কৃষি উৎপাদনকে যদি নিয়ন্ত্রণ করত, কৃষি বিলে কি লেখা ছিল? কৃষি বিলে লেখা ছিল যা কৃষকেরা উৎপাদন করিবেন তাহা যে কোনো বহুজাতিক কোম্পানি মূল্য দইয়া কিনে আনিয়া নিজের গুদামস্থ করিবেন। এর উল্টোটা কি হতে পারতো? এর উল্টোটা, যেটা অল্টারনেটিভ বলছি, এর উল্টোটা হতে পারতো, সরকার মিনিমাম সাপোর্ট প্রাইস কৃষককে এটি দেবেন, কৃষক সেটা যেখানে মনে করবে বিক্রি করবে, মান্ডিতে মনে করলে মান্ডিতে, কৃষকদের উপর নির্ভর করছে। কিন্তু সেই জায়গাটা কৃষি বিলে আটকানো হচ্ছিল, যার জন্য এই বিরোধিতাটা দেখেছিলেন। এবার আসি আসল প্রশ্নে, যেটা তো সত্যি যে দেখো 2009 সালে অক্সফ্যামের রিপোর্ট, কিছুক্ষণ আগে অর্থনীতিবিদ যে কথাটা মনে করিয়ে দিলেন, সবাইকে তো মনে রাখতে হবে, কারণ খারাপ লাগতে পারে, কিন্তু 2000 সালে 9 জন বিলিয়নার ভারতবর্ষে,
2017 সালে 101 জন বিলিয়নার ভারতবর্ষে। এই মুহূর্তে 2022 সালের তথ্য অনুযায়ী 119 জন বিলিয়নার ভারতবর্ষে। 33% জয়দা বলতেই পারে যে রোজগার বাড়ছে। জয়দা বলতে পারে রোজগার বাড়ছে। আমি জয়কে অভিনন্দন জানাচ্ছি, সত্যি বাড়ছে। 33% জিএসটি ট্যাক্স দেওয়া মধ্যবিত্ত আর নিম্নবিত্ত, সে সম্পদের কত পার্সেন্টের মালিক? জয় অঙ্ক করলে 0.000% আসবে। আর অক্সফ্যামের তথ্য অনুযায়ী 10% ভারতবর্ষের 10% বড় লোকের হাতে, 77% দেশের সম্পদ, 77%, নট এ ম্যাটার অফ জোক। তাহলে ইনইকুয়ালিটি যদি সরকার তৈরি করে, জয়দারা তো বলতেই পারে যে আমি কেন্দ্র রাজ্য বড় লোকের সংখ্যা বেড়েছে, হ্যাঁ বেড়েছে, আরো বাড়বে, বিলিয়নার বেড়েছে, কিন্তু উল্টো দিকটা চন্দনদা আমার প্রশ্ন হচ্ছে যে আমরা কোনোদিনও বড় লোক হবো কি? বিষয় শোনাচ্ছে না নিশ্চয়ই, আমারটা শেষ করে নিই। কেন্দ্রের নারী ও শিশু কল্যাণ দপ্তরের তথ্য অনুযায়ী 17%, আমার তথ্য নয়, কেন্দ্রীয় সরকারের, 17% শিশু যাদের ওজন কম, 36% বাড়ছে না, আর 6% ক্ষয়িষ্ণু অবস্থায় যাচ্ছে। এটা কেন্দ্র সরকারের তথ্য। আর এটাও তোমার যেটা তথ্য আমি বললাম, অক্সফামের রিপোর্টে বিলিয়নার বাড়ছে। তাহলে গরিব মধ্যবিত্তের চামড়া দিয়ে বড় লোকের ঢাক বাজানো হবে, কর্পোরেট ট্যাক্সে ছাড় দেওয়া হবে, সম্পত্তি কর নতুন করে বসানো হবে না, ছাড় দেওয়া হবে, হাজার হাজার কোটি টাকা মেরে দিয়ে চলে যাবে, ব্যাংক উঠে যাবে, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে অন্য একটা ব্যাংকের সঙ্গে মার্জ করিয়ে দেওয়া হবে। এইটা একদিকের চিত্র। আর অন্যদিকের চিত্র হচ্ছে অপুষ্টি, ক্ষুধাতে ভারতবর্ষ দিনের পর দিন নিচে নামবে। অক্সফামের রিপোর্ট বললেই বিজেপির লোকেরা বলবে এটা খুব খারাপ, এটা অন্যায় কথা বলছেন, টিএমসির লোকেরা বলবে। কিন্তু চন্দনদা ইন্টারেস্টিংলি, চন্দনদা এই যে স্ট্যাটিস্টিক্স আমি কথা বলছি, এখানে কিন্তু এটাও বলা হচ্ছে নির্দিষ্টভাবে শহুরে মধ্যবিত্তের ক্রয় ক্ষমতা কমেছে, কিন্তু গ্রাম এবং মফস্বলের যারা রয়েছেন তাদের ক্রয় ক্ষমতা কিন্তু বেড়েছে। এইটাই সত্যি কথা। উদারীকরণের পর থেকে সত্যি সত্যি দেশের একটা বড় অংশের মানুষকে, নিম্নবিত্ত থেকে তারা ভাবছিলেন আমরা মধ্যবিত্ত হচ্ছি, আমাদের আয় বাড়ছে, কিছু কিছু করে আয় বাড়ছে। এখন মধ্যবিত্তটা আলটিমেটলি তো একটা বাজারে একটা বড় অংশ মধ্যবিত্তরা, ভোগ্যপণ্য সবচেয়ে বেশি। আমি তো বললাম 33% কর দিচ্ছেন জিএসটিতে, অপ্রত্যক্ষ কর দিচ্ছেন 33% নিম্ন মধ্যবিত্ত মানুষ। কিন্তু তারা এনজয় করছেন, তারা মনে করছেন আজকে এটা কিনবো, কালকে সেটা কিনবো। কিন্তু যখন তাদের আয়টা কমছে বেশি, কেন না এই মুহূর্তে ভারতবর্ষে বেকারি সবচেয়ে বেশি বেকারি। আপনার অনিশ্চয়তা চাকরির, আপনার একটা চাকরি গেলে আপনার মালিক হোক, কারখানার হোক, ইনস্টিটিউশনের হোক, যে কোনো জায়গায় সে বলছে আমি কম পয়সায় আরেকজনকে রাখবো, তাহলে তার থেকে কম ওয়েজে সে লেবার সেটেলমেন্ট করছে। তাহলে কি হচ্ছে? অনিশ্চয়তা প্রত্যেক দিন বাড়ছে। এইটার জন্য মধ্যবিত্ত যে বাজার, যাকে এতদিন বাজার হিসেবে ওই বড় কোম্পানি যারা বাজার হিসেবে দেখাচ্ছিল, তারা দেখছে এই বাজারটার মধ্যে তো অনিশ্চয়তা তৈরি হচ্ছে। আমার গাড়ি কে কিনবে, আমার ফ্রিজ কে কিনবে, আমার ল্যাপটপ কে কিনবে, আমার অ্যাপেল কে কিনবে, চিন্তায় পড়ছে তারা। এবং চন্দনদা ইন্টারেস্টিং ব্যাপার দেখো, বড় কোটি টাকার ফ্ল্যাট বিক্রি ঠিকঠাক আছে, মিডল যেগুলো ছোট ফ্ল্যাট সেগুলো কিন্তু বিক্রি করে 119 ভারতবর্ষের এমন কোন শহর নেই বিলিয়নারে যার ফ্ল্যাট নেই। এখানে বিক্রি হয়। আর মধ্যবিত্ত ফ্ল্যাট কিনতে যাও 8 পয়েন্ট এত, 9 পয়েন্ট এত, নানান ধরনের ট্যাক্সেশন, তারপরে এই ওই বিপদে পড়ে যাচ্ছে। কারণ সে জানে যে আমি কিভাবে ইএমআইটা দেবো। আমার যদি পরের মাসে চাকরিটাই না থাকে, আমি ইএমআইটা দেবো কি করে? সরকারি চাকরি নেই, পার্থবাবু মোটামুটি লুটে পুটে খাটের তলায় ঢুকিয়ে দিয়ে গেল। এরা ল্যাপটপ থেকে, পাম্পটপ থেকে, যেখান থেকে পাচ্ছে, তৃণমূল থেকে লুট করে যাচ্ছে। বললে খালি বলছে দিদি লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে, অতএব এসব লুট মাফ করে দাও আমাদের। তাহলে মানুষ যাবে কোথায়? সাধারণ খেটে খাওয়া মানুষ 8-10 হাজার টাকা, 12 হাজার টাকা ইনকাম করেন, সে কিভাবে ফ্ল্যাট কিনবে, কিভাবে জিনিস? আমি যেখানে মানে আলোচনাটা করছিল ওই জায়গা থেকেই আমি ধরছি। আজকে যেখানে আমাদের এই যে আমি প্রথমেই বললাম না 77% আমাদের সম্পদ চলে গেছে 1% লোকের হাতে, এই জায়গাটায় এই যে একটা শ্রেণীর উন্নতি এবং আর একটা শ্রেণী দেখা যাচ্ছে দিনকে দিন ডিগ্রেডেশন। এই ডিগ্রেডেশন হতে হতে আজকে আমরা এত কথা বলছি, ভারতবর্ষ এত উন্নতি করেছে, এত কিছু করেছে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যেটা আজকে আমরা দেখতে পাচ্ছি, যখন বাজেট হচ্ছে মধ্যবিত্তদের জন্য কিছু নেই। কর্পোরেট ট্যাক্সে ছাড় দেওয়া হচ্ছে, ইনকাম ট্যাক্সে ছাড় দেওয়া হচ্ছে, আজকে হাজার হাজার কোটি কোটি টাকা নিয়ে পালিয়ে যাচ্ছে। আজকে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন গুজরাটিরা বিভিন্ন রকম ব্যবসা করে তারা আজকে ব্যাংকগুলোকে পুরো রাফট করে দিয়ে বেরিয়ে চলে যাচ্ছে। একটার পর একটা ব্যাংকের সাথে মার্চ করে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে কাদের ক্ষতি হচ্ছে না মধ্যবিত্তদের ক্ষতি হচ্ছে। এক সেকেন্ড এর সাথে আমি বলছি, আজকে মিড ডে মিল, সেই জায়গায় মিড ডে মিল কেন্দ্র বলছে আমরা পাঠাচ্ছি টাকা, আর রাজ্য সেটাকে লুটে পুটে সেখান থেকে খেয়ে নিয়ে
ট্যাব বলুন, মিড ডে মিল বলুন, চালের দুর্নীতি, রেশনের দুর্নীতি, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে জায়গাটা আমরা দেখতে পাচ্ছি কৃষকদের কথা, যেটা এমএসপির কথা বললো চন্দনদা, এই এমএসপি আজ পর্যন্ত নির্ধারণ হলো না। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ সরকারে আমরা কি দেখতে পাচ্ছি, রেশন পর্যন্ত দিতে পারছে না। রেশন দিতে পারছে না, তার কারণ চাল যারা কৃষকরা শস্য উৎপাদন করছে, চাল হচ্ছে সেই শস্য আমি আসছি, থেকে আসছি, সুদীপ দা, 10 আসছি। কেজি থেকে 1 সেকেন্ড, আমি আসছি, 10 আসছি। কেজি থেকে পশ্চিমবঙ্গ সরকার আজকে- 3 আমি আসছি, কেজি সুদীপ দা, আসছি, রেশন আসছি। দিয়েছে। আজকে যখন 10 লকডাউন কেজি ছিল, থেকে 3 কেজি আজকে রেশনের যখন দাম দিয়ে লকডাউন দিয়েছে। ছিল, পশ্চিমবঙ্গ Incentive সরকার দিচ্ছে কিন্তু না, ফ্রি টাকা কৃষকদের দিয়ে গেছে। incentive আজকে দিচ্ছে। সুদীপ দা, আসবো, 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 তোমার কাছে আসবো। বলছি, 20 টাকা করে ইনসেনটিভ দিচ্ছে কৃষকদের পার কুইন্টালে, আর সেখানে আজকে আমরা দিচ্ছি, কর্ণাটক সরকার দিচ্ছে 1600 টাকা করে। আমরা আজকে বিভিন্ন জায়গায়, আচ্ছা। আজকে আমাদের যেখানে যেখানে আমাদের সরকার রয়েছে, আমরা কৃষকদের স্বার্থে লড়াই করছি। আমরা সারা ভারতবর্ষে কৃষকদের এমএসপি বেঁধে দেওয়ার জন্য আমরা লড়াই করছি। আর আচ্ছা। এই সরকারটা পশ্চিমবঙ্গ সরকার আর কেন্দ্রীয় সরকার দুটো মিলে আসবো, আসবো, আসবো। লুটে পুটে খাচ্ছে। সুদীপ দা খুব সংক্ষেপে, তারপর জয়দা কাছে যাবে। সুদীপ দা, কংগ্রেস যখন নিজে এতদিন ধরে লড়াই করছে, 2014 আগে অব্দি কংগ্রেসের সরকার ছিল কেন্দ্রে, তখন কংগ্রেস এমএসপি নিয়ে আসেনি কেন? তখন কংগ্রেস এমএসপি নিয়ে কথা বলেনি কেন? এই মুহূর্তে এই ফলে, উদারীকরণের ফলে বলতে পারবেন আপনি? ভারতবর্ষের সুস্মিতা দি বলতে পারবেন আপনি? নতুন দিগদর্শন হ্যাঁ আসবে সুস্মিতা দি, আসবো, আসবো। সুদীপ দা বাইরে রয়েছে, শোনা যাবে না। সুস্মিতা দি বলতে পারবেন আপনি? তাহলে 2014 আগে এমএসপির কনসেপ্ট ছিল না? আমাকে যদি বলতে দেয় আমি বলবো। হ্যাঁ, আচ্ছা সুদীপ দা হয়ে গেছে? হ্যাঁ, আচ্ছা, আমি তাহলে জয়দার কাছে। জয়দা, বিষয়টা হচ্ছে আমি এই আমি করেছি না তুমি করেছো এই বিষয় চলতেই থাকবে। আমার খুব সহজ কথা, সেটা হচ্ছে যে দেখো, আমরা যদি আজকে যারা এখানে প্যানেলে বসেছি আমরা প্রত্যেকেই মধ্যবিত্ত, তুমিও এই ক্যাটেগরিতেই বিলং করো বলে আমার বিশ্বাস অন্তত। এবার আমরা ব্রেকে যে আলোচনা করছিলাম আজকে মেডিক্লেমের যে বিষয়টা, স্বাস্থ্য বিমার যে বিষয়টা, একদিক থেকে বয়স্কদের জন্য সেটা কমানোর কথা ঘোষণা করা হচ্ছে, আবার উল্টো দিকে তারা বাড়িয়ে দিচ্ছে। এবারে এই চাপটা যদি কন্টিনিউয়াস থেকে যায় তাহলে আমরা নিঃশ্বাসটা নেব কি করে? ভালো করে একটু টেকনিক্যালি বুঝতে হবে, অনেকগুলো পয়েন্ট উঠে এসছে এখানে। আমি কম্প্যারিজন পলিটিক্যালি আনবো না, কিন্তু ফ্যাক্টস অ্যান্ড ফিগার্স দিয়ে নিয়ে আসতে চাইছি। যেটা মেডিক্লেমের কথা বললে ভালো করে বুঝতে হবে, এর মধ্যে থেকে কিন্তু কেন্দ্র সরকার জিএসটি রীতিমতো একটা হিউজ রিডাকশন করেছে। যে প্রাইস ইনক্রিজ হয়েছে সেটা কিন্তু যারা পলিসি মেকার্স, যারা পলিসি দিচ্ছে তাদেরই ইনক্রিজ অফ প্রাইস হয়েছে, বাট নট দ্য ইনক্রিজ অফ ইটস আ ডিক্রিজ অফ জিএসটি। সেটা তো তোমাদের চেক করতে হবে। রাইট, এবারে বিষয়টা আসি, সেকেন্ড আনএমপ্লয়মেন্ট নিয়ে কথা হচ্ছিল। ভালো করে বুঝতে হবে, 8 কোটি নতুন অন্টারপ্রিনার, সরকারি ডেটা বলছি, 8 কোটি নতুন অন্টারপ্রিনার, মানে সে যদি 2টো করেও এমপ্লয় রাখে তার মানে 16 কোটি লোককে সেখানে এমপ্লয় হচ্ছে, মাত্র 2টো করে যদি এমপ্লয় বলে রাখি 16 কোটি। নেক্সট, আমরা একটা জিনিস বুঝতে পারছি না, মুদ্রা লোন, জনধন যোজনা, এগুলো কাদের জন্য? আমার আপনার মতো সাধারণ মানুষ যারা একটা ছোট ব্যবসা শুরু করতে চাইছে, সেখানে কেন্দ্র সরকার ফিনান্সিয়াল সাপোর্ট করছে তারা যাতে ব্যবসাটা শুরু করতে পারে। অন্যদিকে আপনারা বলছেন যে এক্সপোর্ট, যেটা আপনার এক্সপার্ট আছে, ইকোনমিক এক্সপার্ট, উনি বলছিলেন এক্সপোর্টের বিষয়টা রীতিমতো ইন দ্য রিজিম অফ মোদি গভর্নমেন্ট অলওয়েজ একটা আপওয়ার্ড গ্রাফে ছিল। ডাউন হয়েছে কখন সেটাও বুঝতে হবে, সেটা হচ্ছে কোভিডের সময়। কোভিডের সময় একটা হিউজ ডাউন হয়েছে, সেটা অল ওভার ওয়ার্ল্ড হয়েছে, কিন্তু তারপরের ফিনান্সিয়াল ইয়ারেই দেয়ার ওয়াজ এ ইনক্রিজ অফ 43%। আমি জয়দা এই একটা বিষয় আমি এই তোমার একদম পয়েন্টে আসছি। ভুল তথ্য না নিয়ে আমি সুস্মিতা আসবো, আমি না একদম ভুল আমি একটু তথ্য। সহজভাবে বুঝতে চাই। $400 billion, এই যে বাজেটে এই যে লোনের কথা বলা হয়, ধরা যাক জয়দা, ধরা যাক হচ্ছে তুমি, না আমি আসবো, আমি অত জটিল ইয়েতে যাচ্ছি না জয়দা। ধরা যাক তুমি মুদ্রা লোন নিলে, একটা ছোট্ট ব্যবসা তৈরি করলে, যেখানে টিকটিক করে ঘোরা আলো তুমি বাজারে আনলে, দাদা সেটা তো কিনতে হবে, রাইট? কিনবে কি? উপভোক্তা তৈরি করতে হবে, রাইট, একদম ঠিক কথা। এবার আমার একটা ছোট প্রশ্ন আছে, এখানে বলবেন আপনি রাজনৈতিক তরজা করছেন, পশ্চিমবঙ্গের বুকে শুধু নয়, কলকাতা শুধু, ইভেন কি আপনার অফিস যেখানে এই মুহূর্তে, এই সল্টলেকের চারিপাশে কল সেন্টারগুলোকে একবার খোঁজ নিন। আমি আপনার ফ্যাক্টস অ্যান্ড ফিগার্স বলছি, তাদের অ্যাভারেজ স্যালারি আপনি দেখুন, এবং এই ব্যক্তি অন্য বিজেপি শাসিত রাজ্যে তারা কত স্যালারি পায় আপনি একবার কম্পেয়ার করে দেখুন। ওয়াই?
এই প্রশ্নটা যদি জিজ্ঞেস করেন, কথা হবে। দেখুন এটা একটা না section বলছো। সেকশন না, যে কোনো একটা সেকশনের section কথা বা বলুন। রকম ধরে তো কেন economic ওইভাবে ব্যাখ্যা করা যায় না। কেন কেন পশ্চিমবঙ্গের মানুষ না চন্দনদা এটা কি তুমি ডিফার করছো, এটা তুমি না দ্বিমত হি পোষণ হ্যাভ টু করছো? এগ্রি, ফ্যাক্টস এন্ড ফিগারস বলছি। আমি বলছি না এটা তুমি দ্বিমত পোষণ আমি- করছো? এইটা একেবারে দ্বিমত পোষণ এটা করছি। কিন্তু এই জন্য দ্বিমত পোষণ করছি। আর্থিক মূল্যায়নটা কিন্তু না, অন্যভাবে এই করতে জন্য হবে। আপনি দ্বিমত কোনটাই আর্থিক পোষণ করছেন যে মূল্যায়নটাকে ওইভাবে করলে ফিগারটা হবে না। নয়, মানে আমি দ্বিমত কম পোষণ কম টাকা করছি। পায় না। আমি না, না, না। আজকে আমি এখানে বেশি যদি মাইনে 100 বাড়ছে। টাকা একটা জিনিস মা, পাই, বাড়ার কথা বলিনি। সেটা বাইরে বাড়ার কথা বলিনি। শাসিত রাজ্যে কিন্তু আমার সেই বাড়ার কথা বলিনি। 200 টাকা দাম, সেই জায়গাটা বুঝতে হবে, আমাদের লাইফস্টাইলটা বুঝতে হবে। আমি আপনাকে আরো আমাদের বলছি, basic lifestyle আরো সরল standardটা করে বুঝতে দিচ্ছি, হবে। আরো সরল করে দিচ্ছি। সব্যসাচীর আজকে টেলিভিশন চ্যানেলে যারা বিভিন্ন টেকনিক্যাল গ্রাফিক ডিজাইনার আছে তাদের দেখুন আমি লিখে দিতে পারি, তারা আজকে পশ্চিমবঙ্গের বুকে কলকাতায় যা স্যালারি পাচ্ছে অন্য রাজ্যে যান তার থেকে ডবল স্যালারি পাবেন, আমি লিখে দিতে পারি। ওয়াই? তো এই জিনিসটাকে আপনি ডিফার করবেন না, নন্দা? এটা আমি ডিফার করছি। তাহলে? আমি এটা ডিফার করছি ভাই। না। পশ্চিমবাংলায় এরকম বহু জায়গা আছে যেখানে ওয়েজের ক্ষেত্রে পশ্চিমবাংলা অন্য জায়গা থেকে কম দেয়, এটা নিয়ে কোনো, তাই তো গাড়ি গাড়ি করে ট্রেনে করে কেরালা যেতে হয়, জানো তো, সেখানে 900 কত টাকা একজন অদক্ষ শ্রমিককেও 950 টাকা প্রত্যেক দিন দেওয়া হয়, পশ্চিমবঙ্গ সরকার দেয় না, কারণ আজ পর্যন্ত চন্দনদা, আমি একটু সুদীপ দার কথা শুনে নিই। আমি তোমাকে আসবো। না, না, আমি আসবো। ওনাকে একটা মিনিমাম ওয়েজের তথ্য না, দিয়ে না, দিই। আমি আসবো, না, 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 একটু শুনে নিই, একটু শুনে নিই। একটু প্লিজ একটু শুনে নিই। কত টাকা মিনিমাম ওয়েজ দেওয়া হয় যদি তৃণমূলের উনি প্রতিনিধি বলে দিতে পারেন তাহলেই বোঝা যাবে। বলুন। আমি আসবো সুদীপ দা। হ্যাঁ সুদীপ দা। তো পশ্চিমবাংলার কথা বলছেন যে পশ্চিমবাংলায় আজকে পশ্চিমবাংলার বুকে দাঁড়িয়ে একটি বড় শিল্প হলো জুট শিল্প। আপনি যদি ব্যারাকপুর লাগোয়া অঞ্চলে বা হুগলি জেলাতে গিয়ে থাকেন দেখে থাকবেন যে কতগুলো লোক ওই শিল্পতে যুক্ত রয়েছে। সুতরাং ওখানে গেলে আপনার মনে হবে না যে আপনি বাংলায় রয়েছেন, প্রত্যেকটা রাজ্যের সাথে ইভেন কলকাতাতে ওটা বোমা শিল্প হয়ে গেছে এখন। সেই আয়টা রয়েছে বলে বাইরের লোকেরা কিন্তু পশ্চিমবাংলায় আসছে। না না সুদীপ দা একটা বিষয় জয়দা যেটা বলছিলেন যে এই রাজ্যে একটা কাজ করে যে মাইনে পাওয়া যায় সেটা বাইরের রাজ্যে সেই মাইনেটা অনেকটাই বেশি, মানে পশ্চিমবঙ্গের আয় তুলনামূলকভাবে অন্য রাজ্যের থেকে এই কাজ করে বিষয়টা অনেকটা কম। এটা কি আপনি একমত না দ্বিমত? পশ্চিমবাংলায় যদি সেটা যদি কম হয়, আজকের দিনে পশ্চিমবাংলায় দাঁড়িয়ে বাইরে একটা খাবারের দোকানে আপনি 25 টাকায় সবজি ভাত পাবেন, বাইরের রাজ্যে যান গিয়ে 25 টাকায় সবজি ভাত আপনি খেয়ে আসুন। সুতরাং প্রত্যেকটা জায়গার একটা দাম সেই জায়গায় ঠিক হবে যে এখানে না, কিন্তু আমি তো কাজ তো একই করছি, কাজ তো আমি একই করছি, আমার বাজারে কি দাম সেই রকম ভাবে গোটা বিষয়টা ঠিক হবে, মানে আমি একই কাজ করে অন্য জায়গায় বেটার রোজগার করব। ওই প্রাইভেট সেক্টরের স্যালারি কিন্তু সরকার ঠিক করে না, যেটা প্রাইভেট সেক্টর ঠিক করে। সুতরাং এই প্রশ্নটা আমাকে না করে ওনার উচিত সেক্টরগুলোকে করে যারা ঠিক একদম ঠিক। মুখ্যমন্ত্রী কয়েকদিন আগে যখন এরকম দাম বাড়ছে সেই সময় উনি টিম করলেন, কমিটি গঠন করলেন, বাজারে দেখলাম রীতিমতো কমিটি গিয়ে তারা ছানবিন করছেন। সেই কমিটির কি ফল হলো বলুন? টাস্কফোর্স কোথায়? উনি উত্তর দিক, উনি উত্তর দিক, উনি মধ্যে ঢুকছি না, আমি আবার কিছু একটা কথা বলছি। সুপ্রিম কোর্টে ইলেকট্রাল বন্ড নিয়ে মামলা চলছে, ইলেকট্রাল বন্ড নিয়ে যখন মামলা চলছে, সুস্মিতা দি শোনো, ইলেকট্রাল বন্ড নিয়ে সুপ্রিম কোর্টে মামলা চলছে, তা বিচারপতি রায় দেওয়ার আগে জিজ্ঞাসা করলেন যে সিপিআই মামলা করেছিল, অন্য কেউ মামলা করেনি, কিন্তু ওষুধের দাম বাড়ছে 50%, হাঁপানি টিবি, এই কদিন আগে হাঁপানি টিবি এরকম ওষুধের দাম বাড়ছে প্রত্যেকদিন। আবার উল্টো দিক থেকে আপনি দেখুন যে পেট্রোল ডিজেল এগুলো জিএসটির আওতায় যাচ্ছে না। এগুলোর মধ্যে মিলটা কি, সিমিলারিটি কি? কেন তৃণমূল এবং বিজেপি দুটো সরকারকে অভিযোগ করলেই তো হবে না, মানুষকে যদি বুঝিয়ে বলুন 1 লিটার পেট্রোল আপনি কিনুন 13 টাকা দিদির ঘরে, 13 টাকা মোদির ঘরে, দুজনেই নিয়ে ভাগ করে নিয়ে চলে গেলেন, এসজিএসটি সিজিএসটি। এবার পেট্রোলের দাম বাড়তে থাকুক, তার সঙ্গে পেট্রোল কোম্পানিগুলো নিজের মুনাফা একই জারি রাখছে, ফলে পেট্রোলকে কিছুতেই জিএসটির আওতায় আনছে না। দ্বিতীয়, ওষুধ কোম্পানি দুজনেই ইলেকট্রাল বন্ড থেকে টাকা নিয়েছে, তৃণমূলের কাছেও একটা টাকা গেল। আচ্ছা, এদের কাছে সিপিএম রাজ্য সরকারের ক্ষমতায় থাকলে কি করতেন? রাজ্য সরকারে যদি সিপিএম ক্ষমতায় থাকতো কি করতেন বলুন? আচ্ছা ইলেকট্রাল বন্ড ফন্ড নেয় না, তারাই মামলা করেছিল সুপ্রিম কোর্টে। এবার আমি বলি, আরে আপনি জিএসটির কথা বলছেন, 13% ছেড়ে দিতেন কি? এক মিনিট আমায় বলতে দাও। আমার বাবার হাঁপানির ওষুধ লাগবে, একজন মধ্যবিত্ত হিসেবে যদি 20% দাম বাড়ে আমি কি করবো? এবার আমি কি করবো? এই জায়গা থেকে আমি একটু জিনিসপত্রের দাম এই দুজনে মিলে তাহলে আলোচনা এটাই উঠে এলো যে সবকিছুতেই গেঁড়া কলে মধ্যবিত্তরা। প্রবীর বাবু, ওষুধের দামে ছাড় দেওয়া হচ্ছে, আপনার বোধহয় জানা নেই, কারণ আপনারা যখন সিপিএম এর সরকারে ছিলেন, আরে দূর, আপনি অর্থনীতি সুদীপ দা, আমার খুব বেশি সময় নেই, খুব বেশি সময় নেই চন্দ্রদা, সুদীপ দা প্লিজ। প্রবীর বাবু, জিএসটি পেয়ে যাচ্ছেন, আবার কি আছে? মদ আর তেল থেকে পেয়ে সুদীপ দা প্লিজ, চন্দ্রদা আমার বেশি সময় নেই।
খোলার। এই সুস্মিতা দি, সুস্মিতা দি, প্লিজ প্লিজ প্লিজ, সিন্ডিকেটের ঝামেলা আর তোরা ঝামেলায় কেউ এইখানে শিল্পটা করবেও না। সুস্মিতা দি প্লিজ প্লিজ, প্রবীর দা। বলছি যে হ্যাঁ, ব্যাপারটা তো তাই। মধ্যবিত্তদের অবস্থা হচ্ছে শাকের দুপিঠেই আর কি, দুদিকেই কাটবে আর কি। তো যেটা আলোচনার মধ্যে যেটা উঠে এলো, মোটামুটি সব বক্তাই কিন্তু কিছু কিছু পয়েন্টে কিন্তু একমত যে মধ্যবিত্ত কিন্তু আর এই খরচের বোঝা টানতে পারছে না। তার কারণ হচ্ছে আমাদের বর্তমান লাইফ স্ট্যান্ডার্ড, যা খরচাপাতি যেরকম চলে এসছে, মূল্য বৃদ্ধি, বাজারের দাম, তার তুলনায় আনুপাতিকভাবে যেরকম ইনকাম বেড়েছে, দুটোর মধ্যে সামঞ্জস্যটা কিন্তু নেই। যার ফলে কি হচ্ছে, আমাদের সেভিংসটা অনেকটা কমে গেছে। রিসেন্টলি আপনারা দেখে থাকবেন, নেসলে, হিন্দুস্তান লিভার, নেসলে চেয়ারম্যানই বলেছেন যে আমাদের কিন্তু এই কোয়ার্টারে কিন্তু ভালো বিক্রি হয়নি, বিকজ মধ্যবিত্তরা কিন্তু খরচটা কমিয়ে দিয়েছে। তো এই জাতীয় যে ইকোনমি, এটা ইকোনমিক ভাষায় খানিকটা কে-শেপড ইকোনমি বলা হয়। যে শ্রেণীর হাতে পয়সা আছে তারা লাক্সারি গাড়ি, লাক্সারি বাড়ি কিনেই যাচ্ছে, যাদের হাতে পয়সা নেই তাদের ক্রয় ক্ষমতা আরো কমে যাচ্ছে। তো এই জাতীয় জায়গায় আমার মনে হয় কেন্দ্রীয় সরকার যারা পাওয়ারে বসে রয়েছে, স্ট্র্যাটেজি বা কনসেন্ট্রেটেড পলিসি যদি না আনে, আগামী দিনে এখানে একটা আচ্ছা, আমি প্রবীর বাবু আপনাকে আটকাচ্ছি কারণ একটা বিরতির সময় হয়ে গিয়েছে। আমি এখানে যারা রয়েছে তাকে প্রত্যেকে ধন্যবাদ দিচ্ছি, কারণ বলার মতন সময় নেই। আমি ব্রেকে যাব, ব্রেকের পরে একটু প্রবীর বাবুর কাছে একটাই সলিউশন নিতে চাইবো। এই যদি পরিস্থিতি হয়, রাজনৈতিক তরজা চলবে, তারা তাদের মতন চলবেন, আমরা যারা মধ্যবিত্ত আমরা কি করব, এই সাজেশন নেব, এই সাজেশন নিয়ে ফিরবো একটা বিরতির পর। সরাসরি যাবো, বাজার বিশেষজ্ঞ প্রবীর সরকার রয়েছেন আমাদের সঙ্গে। প্রবীর, যে প্রশ্নটা আপনাকে করেছিলাম, সাধারণ মধ্যবিত্ত যারা রয়েছে এইসব একেবারে তরজা বাদ, আমরা তাহলে এই পরিস্থিতিতে করবোটা কি? এই পরিস্থিতিতে মধ্যবিত্তের দেওয়ালে পিঠ রেখে লড়াই করতে হবে, 1 নম্বর। 2 নম্বর, যে করেই হোক ডিসপোজেবল ইনকাম হাতে বাড়াতে হবে, সেটা চাকরি সূত্রে হোক বা ব্যবসা সূত্রে হোক। এবং আয় আর ব্যয়ের মধ্যে সঙ্গতিটা অবশ্যই রাখা দরকার। ব্যক্তিগতভাবে আমার যা মনে হয়, ক্রেডিট কার্ড বা ওই জাতীয় ঋণ, পার্সোনাল লোন, এগুলো থেকে বিরত থাকাটা, খুব এমার্জেন্সি না হলে। হোম লোন, এডুকেশন লোন, এগুলো ঠিক আছে। আননেসেসারি ডিসক্রিশনারি স্পেন্ডিং যেগুলো না করলে নয়, এগুলো কমাতে হবে, সেভিংসটা বাড়াতে হবে। আর আমাদের থেকেও অনেক বড় রোল রয়েছে আমাদের রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের, যে করেই হোক জব ক্রিয়েশনটা বাড়াতে হবে। কিন্তু প্রবীরবাবু, আপনি যে পরামর্শ দিচ্ছেন যে ভুলভাল খরচ করা যাবে না বা এই ধরনের ক্রেডিট কার্ড বা এই ধরনের বিষয় কমাতে হবে, কিন্তু এটাও তো একটা ইকোনমি ড্রিভেন একটা অ্যাসপেক্ট, ফলে ধাক্কা কিন্তু সার্বিকভাবে খাচ্ছে ইকোনমি। অফকোর্স, আমার হাতে যদি এখন টাকা না থাকে, আমি যদি ইনকামের অপরচুনিটি যদি আমার কাছে কম থাকে, আমি যদি দিনের পর দিন ধার নিতে থাকি, তাহলে তার রেজাল্ট কি হবে? ব্যাংক্রাপ্সি। সেটা কখনোই কাম্য নয়। সুতরাং এখানে বলছি তো, এখানে সেন্ট্রাল আর স্টেটের অনেক বড় রোল রয়েছে। আপনাকে জব ক্রিয়েশন বাড়াতে হবে অ্যাট বোথ দ্য লেভেলস, লোকের হাতে ডিসপোজেবল ইনকাম দিতে হবে। এখানে একটা জিনিস দেখুন, পভার্টি লাইনের নিচে 23 কোটি লোক, কিন্তু আমরা ফ্রি রেশন দিচ্ছি 80 কোটি লোককে। এটা আমি সমালোচনা করছি না, তাদের এটা দরকার। সেন্ট্রাল গভর্নমেন্ট যেটা করছে ঠিক করছে, জিডিপি ফিগার যাই বলুক, বাস্তবটা অনেক। সুতরাং আপনাকে অস্টারিটি, যেটা হচ্ছে সাপোর্ট টু দ্য পিপল, এটা ইয়েস, আপনাকে এই সাপোর্টটা দিতে হবে। ট্যাক্স কাট করতে হবে মধ্যবিত্তদের জন্য, হাতে ডিসপোজেবল ইনকাম দিতে হবে। ওয়েলদিয়ার পিপল যারা, তাদের উপরে সম্পত্তি কর, আয় কর আরো বেশি করে চাপাতে হবে। একদমই প্রবীর, আমার আপনাকে থামাতেই হচ্ছে কারণ আমার সময় একদম শেষ। আপনাকে অনেক ধন্যবাদ। আর সরকার কি করবে সেটা তো সরকারের বিষয়, তবে আমাদের আপাতত সমঝে চলা ছাড়া কোনো গতি নেই। এখানে শেষ করছি, সঙ্গে থাকুন জি 24 ঘন্টা।